কিছুদিন পরেই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একদিকে এই নির্বাচন নিয়ে একটা উৎসব আমেজ লক্ষ্য করা যাচ্ছে, আরেকদিকে কিছু মানুষ এই নির্বাচন নিয়ে বেশ চিন্তায় আছে। তারা ভাবতেছে এই নির্বাচনে কে জয়ী হলে আসলে কি হবে। কেউ ভাবতেছে যদি বিএনপি জয়ী হয় তবে তারা পরিবর্তিত কিছু হয়তো উপহার দিতে পারবে না। তৃণমূলের নেতাকর্মীরা পুরনো ধারার শক্তি প্রদর্শন রাজনীতি কায়েম করবে, চাঁদাবাজি টেন্ডারবাজি আগের মতোই থেকে যাবে। মানে আমরা আগে যেরকম ছিলাম বলা যায় হয়তো সেরকমই থেকে যাব। আবার একই সময় কেউ কেউ ভাবতেছে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে তবে হয়তো দেশের নারী অধিকার খর্বিত হবে, মোরাল পুলিশিং বেড়ে যাবে, পর্দা করা বাধ্যতামূলক করে দিবে, কিংবা সুযোগ বুঝে তারা হয়তো দেশে শরিয়া আইন বাস্তবায়ন করে ফেলবে, যেটাও পূর্ণ গণতন্ত্রের স্বাদ থেকে আমাদের বঞ্চিত করবে। আবার কেউ কেউ ভাবতেছেন যে জামাত যদি জিতে আসে তারা দেশ কিভাবে চালাবে। তাদের তো আগের অভিজ্ঞতা নাই, একটা রাষ্ট্র চালানোর জন্য ওভারঅল কিছু পলিসি লাগে। জামাতের কাছে সেরকম কোনো পলিসি আছে কিনা সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলতেছেন। কথা হচ্ছে দীর্ঘদিন বিরতির পরে যখন দেশের নতুন সরকার আসে তখন কি তারা শুরুতেই যা ইচ্ছা তাই শুরু করতে পারে, ইচ্ছা মতো আইন বানিয়ে নিজেদের মতো দেশ চালাতে পারে, কিংবা প্রাচীনকাল থেকে এই অঞ্চলে চলে আসা শাসন ব্যবস্থার বাইরে গিয়ে হুট করে কি জামাত এখানে ইচ্ছা মাফিক শরিয়া আইন বাস্তবায়ন করে ফেলতে পারবে? পুরো জিনিসটা আসলে কিভাবে ওয়ার্ক করে সেটা আমাদের একটু জানতে হবে। আবার 17 বছর ধরে নির্যাতিত বিএনপি যদি ক্ষমতায় আসে তারা কি তাদের দুঃসময় এবং হাসিনার পতনের কথা সাথে সাথেই ভুলে যাবে এবং ভুলে গিয়ে তারাও কি যা ইচ্ছা তাই শুরু করতে পারবে? যদি শুরু করে দেয় তবে তাদের ভবিষ্যৎ কি হবে সেটাও জানতে হবে। তো চলুন আজকের ভিডিওতে এই দুইটা সাইডে আলোচনা করি। বিএনপি ক্ষমতায় আসলে কি হবে এবং জামাত ক্ষমতায় আসলে কি হবে এসব আমরা দেখব, এবং সাধারণ মানুষ এই দুইটা দলের ক্ষমতা নিয়ে যে আশঙ্কাগুলো করতেছে সেসব আশঙ্কার সম্ভাবনা আসলে কতটা প্রকট সেটাও আলোচনা করব। চলুন শুরু করি। আর হ্যাঁ, আপনি হয়তো অনেকদিন যাবত আমার ভিডিও দেখতেছেন কিন্তু এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই। না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করেন। আর আপনি যদি ফেসবুকে এই ভিডিওটা দেখে থাকেন আপনার জানা থাকার কথা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে যান, সাবস্ক্রাইব করে আসুন। তো প্রথমে মনে করিয়ে দেই এইবার নির্বাচনে ভোট দিতে হবে কিন্তু দুইটা, একটা হচ্ছে হ্যাঁ না ভোট, আরেকটা আপনার নিজের এলাকার এমপি কে হবে সেটার ভোট। এই দুইটা ভোটের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণভোট বা হ্যাঁ না ভোট, কারণ জাতীয় নির্বাচনের পরে দেশের রাজনৈতিক দলগুলো কি ধরনের আচরণ করবে সেটা নির্ভর করতেছে এই গণভোটের ফলাফলের উপর। মানে অন্যান্য সময় নির্বাচনগুলোতে দেশ কিভাবে চলবে, নেতারা কিভাবে আচরণ করবে সেইটা নির্ভর করে নির্বাচিত দলের উপর। কিন্তু এবার নির্বাচিত দল কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না এসব নির্ভর করবে গণভোটের ফলাফলের উপর। মানে যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তবে নির্বাচিত দল একরকম আচরণ করবে, আর যদি না জয়যুক্ত হয় তবে আরেক রকম আচরণ করবে। সহজ ভাষায় আপনারা যদি হ্যাঁ ভোট জয়যুক্ত করেন তবে যত বেশি আসন পেয়ে কোনো দল ক্ষমতায় যাক না কেন তারা সংযত আচরণ করতে বাধ্য হবে, আপনার সাথে খারাপ আচরণ করতে পারবে না, মন চাইলেই ইচ্ছা মতো আইন বানাতে পারবে না, সংবিধান পরিবর্তন করে দেশের কাঠামো বদলায় ফেলতে পারবে না। কারণ হ্যাঁ ভোট দেওয়া মানে বাংলাদেশে স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়ে যাওয়া, যারা সকল নির্বাচন নিরপেক্ষভাবে আয়োজন করবে। আর নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় তাহলে কেউ চাঁদাবাজি করলে, অনিয়ম করলে পরের বার নির্বাচনে সে জিতে আসতে পারবে না। আবার হ্যাঁ ভোট জয়ী হওয়া মানে হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদে উচ্চ কক্ষ প্রতিষ্ঠিত হওয়া, মানে যেই সংসদ আছে এইটার উপরে আরেকটা সংসদ গড়ে উঠবে, এবং ওই উপরের সংসদ বর্তমান সংসদ থেকে যে আইনগুলো বানানোর চেষ্টা করা হবে সেগুলোতে বাধা দিতে পারবে। মানে ইচ্ছা মতো আইন বানাতে পারবে না সরকার। তো গণভোটে কি কি আছে এবং হ্যাঁ ভোট দিলে কি কি হবে এইটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি কিছুদিন আগে বানাইছি, কমেন্টের লিঙ্ক থেকে সেটা দেখে নিয়েন। কয়েকদিন পরে আরেকটা বানাবো। তবে এতক্ষণ জাস্ট দুইটা জিনিস বোঝানোর চেষ্টা করলাম যে হ্যাঁ ভোট জিতলে পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এবং এইটা নির্বাচিত সরকার নিজের ইচ্ছায় বাতিলও করতে পারবে না। আর সংসদের উপর আরেকটা উচ্চ কক্ষ গঠিত হবে যেটা সরকারকে ইচ্ছামতো আইন বানাতে দেবে না। নির্বাচনের ভয় আর এই ইচ্ছামতো আইন বানাতে না পারলে কোনো দলই আসলে তেমন মারাত্মক কিছু চেঞ্জ কিন্তু আনতে পারবে না। আর হ্যাঁ, একটা মহল প্রচার করতেছে যে হ্যাঁ ভোট দিলে সংবিধান থেকে আল্লাহর নাম উঠে যাবে, সংবিধানটা নাই হয়ে যাবে। একদম ভুয়া কথা। আমাদের সংবিধান অনেক বড়। হ্যাঁ ভোট জিতলে জাস্ট 48টা গুরুত্বপূর্ণ ধারার পরিবর্তন আসবে আর বিসমিল্লাহ বা আল্লাহর নাম জায়গা মতোই থাকবে। কিন্তু এসবের পরেও কিছু প্রশ্ন থেকে যায়। মনে করেন বিএনপি নির্বাচনে 200+ আসনে বিজয়ী হলো। যেহেতু বাংলাদেশের সংসদে নির্বাচিত আসন হচ্ছে 300টি, তাই 200+ আসন মানে কিন্তু সংসদের 3/2 আসনের মালিক হয়ে যাওয়া। আর এই পরিমাণ সদস্য নিয়ে আসলে সংসদে যা ইচ্ছা তাই করা যায়। যেমন একটা আইন পাশ করতে লাগে সংসদের উপস্থিত সদস্যের অর্ধেকের বেশি সমর্থন। সুতরাং কোনো দল যখন
200+ আসন জিতে আসবে তখন তার জন্য নিজের ইচ্ছা মতো আইন বানানো খুবই সহজ। কিন্তু দেশের যে সর্বোচ্চ আইনটা আছে, যেখানে সরকার কিভাবে চলবে, নির্বাচন কারা পরিচালনা করবে, কে কতটুকু ক্ষমতা পাবে, এইসব বলা থাকে, সেই সংবিধান পরিবর্তন করতে হলে আবার উপস্থিত সদস্যের অর্ধেক সমর্থন হলে চলবে না। এক্ষেত্রে সংসদের মোট যে 300 জন আছে, সেই 300 জনের ভিতর থেকে 200 জনের সমর্থন লাগবে। তাই 200+ আসন জিতে আসা কোনো দলের সদস্যরা যদি নিজের দলের যে কোনো প্রস্তাবে দলকে সমর্থন দেয়, তবে কোনো দল কিন্তু সংবিধানও পরিবর্তন করে ফেলতে পারে 200+ আসন জিতলে। আর 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ 230+ আসনে জয়লাভ করেছিল। এ কারণে পরের কয়েক বছরের মধ্যেই সংবিধান পরিবর্তন করে ধীরে ধীরে সকল ক্ষমতা নিজের হাতের মধ্যে নিয়ে নিয়েছিল। এখন যদি বিএনপি 200+ আসন পেয়ে জিতে যায়, তাহলে তারাও কি এমন করবে? শুধু বিএনপি না, বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এখানে যেই সুযোগ পাবে সেই চেষ্টা করবে ক্ষমতাকে নিজের করে নিতে। সো বিএনপি অবশ্যই সেই চেষ্টা করবে। আবার যেহেতু বাংলাদেশের মানুষ ধরেই নেয় যে যারা ক্ষমতায় যায় তারা যা ইচ্ছা তাই করতে পারে, এইটা তাদের অধিকার, সেই জায়গা থেকে বিএনপি এমন ভূমিধস বিজয় পেলে জনগণ ভেবে নেবে যে আগামী 10 থেকে 15 বছর তাদেরকে বিএনপির অধীনেই থাকতে হবে। যেহেতু বিএনপির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীর অভাব নাই, সেই সাথে উশৃঙ্খল নেতাকর্মীও প্রচুর, তাই মানুষ ধরে নেবে যে এদের বিরুদ্ধে কিছু আর বলা যাবে না এবং দেশ তখন একনায়কতান্ত্রিক রাষ্ট্রের মতো চলতে থাকবে। কারণ তখন জনমনে আওয়ামী আমলের চিত্র পুনরায় ফিরে আসবে, মানুষ নেতাদেরকে ভয় পেতে শুরু করবে। আর এই জায়গায় বিএনপি যদি নিজ উদ্যোগে এই পরিবর্তনের বার্তা জনগণের মধ্যে পৌঁছে না দেয়, তবে জনগণ ভয়ে পরিবর্তন নিয়ে কথাও বলবে না সেইভাবে। এবং এই ভয় যদি বিএনপির নেতাকর্মীরা দূর করতে না পারে, তবে তা পরবর্তী নির্বাচনের আগে বারুদ হয়ে ফেটে পড়বে। তার মানে বিএনপি ভূমিধস বিজয় পেয়ে ক্ষমতায় আসলে জনগণ অটোমেটিক্যালি একটা ভয় পেয়ে যাবে, কারণ তারা এই ব্যাপকভাবে বিজয়ী হয়ে ক্ষমতায় আসার যে এক্সপেরিয়েন্স, সেটা আওয়ামী আমলে তারা ফেস করেছে। এখন এই ভয়টা দূর করার দায়িত্ব বিএনপির। কিন্তু তৃণমূল পর্যায়ে তাদের যে নেতাকর্মীরা আছে, তারা এই ভয় দূর না করে বরং এইটাকে আরো ব্যবহার করতে চাইবে। এটাই সবচেয়ে বড় সমস্যা। তারপরেও সে সময় তারেক রহমান সহ দলের কিছু সিনিয়র নেতারা হয়তো সুন্দর সুন্দর আইন এনে দেশের প্রপার অগ্রগতির জন্য চেষ্টা চালিয়ে যাবেন, কিন্তু এলাকা পর্যায়ে দলের এমপিদের আচরণ, এমপির অনুসারী নেতাদের আচরণ তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। কেন্দ্র থেকে বলা হবে যে ঘরে ঘরে খাবার পৌঁছে দাও, সবাইকে কার্ড দাও, কৃষকদেরকে ভর্তুকি দাও, কিন্তু তৃণমূলের নেতারা এসবের বিনিময়ে মানুষের কাছ থেকে টাকা নেবে, কৃষকের ভর্তুকির টাকাতে ভাগ বসাবে। কারণ এইসবে গত আওয়ামী আমলের নেতাকর্মীরা অভ্যস্ত ছিল, জনগণ এইসব অভ্যস্ত হয়ে পড়েছিল সেই সময়। আর 5ই আগস্টের পরের সময়ে সেম কাজ বহু বিএনপির নেতারাও করেছে। তাই কেন্দ্র থেকে চমৎকার সিদ্ধান্ত নিলেও তা তৃণমূলে বাস্তবায়নে বেশ সমস্যা হয়ে যাবে। এখন এই ধরনের চিন্তা করার পিছনে কারণ হচ্ছে গত 1.5 বছরে আমরা এলাকায় এলাকায় এইরকম চিত্র দেখেছি। বাজার দখল, জায়গা দখল, দুই গ্রুপের মধ্যে মারামারি, এসব আমরা দেখেছি। দল এইসব বিষয় কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। সো ক্ষমতা পাওয়ার পর তৃণমূল আরো আগ্রাসী হয়ে উঠবে কিনা সেইটা নিয়ে তো একটা সন্দেহ তৈরি হবেই। আর দেশের স্বার্থে আমি চাই আমার এই সন্দেহ ভুল প্রমাণিত হোক। আবার অন্যদিকে বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্রের পলিসিগত জায়গায় কিছু ক্লিয়ার কাট চেঞ্জ দেখা যেতে পারে। ঐতিহাসিকভাবে বিএনপির সাথে চীনের একটা ভালো সম্পর্ক আছে, আর বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি বা বিনিয়োগে চীনের ভূমিকা আছে। দেশে প্রচুর পরিমাণে চীনের প্রকল্প রানিং, বড় বড় কিছু প্রকল্প কাজ করার জন্য চীন বসে আছে। কিন্তু আওয়ামী লীগ আমলে সম্পর্কটা একমুখীভাবে শুধু ভারতের সাথে স্থাপিত হয়ে যাচ্ছিল এবং এক পর্যায়ে চীনের সাথে সম্পর্ক ব্যাপক হারে কমে আসছিল। তখন এই অঞ্চলের দুই শক্তির মধ্যে যে একটা ব্যালেন্সের পরিস্থিতি বাংলাদেশের থাকার কথা ছিল, সেটা প্রায় নাই হয়ে গিয়েছিল। আর বিগত সময়ে বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন চীনের সাথে সম্পর্কের পাশাপাশি আমরা দেখেছি যে ভারতের সাথেও স্টেট টু স্টেট সম্পর্ক গড়ে উঠেছিল। এর একটা চাক্ষুষ প্রমাণ জয়েন্ট রিভার কমিশন। দুই দেশের নদীগুলো নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে কাজ করার জন্য এই কমিশন গঠিত হয়। মানে নদীর পানির জন্য সরকারের কাছে বারবার আর যাওয়া লাগতো না, ওই কমিশনই দুই দেশের মানুষজনকে নিয়ে একসাথে নদীর পানির জন্য কাজ করত। আবার বাণিজ্য এবং সম্পর্কের পাশাপাশি চোখে চোখ রেখে চলার মতো একটা পরিস্থিতি মেনটেন করতো বিএনপি, যেটা আমরা ভারতের সাথে সীমান্তের সংঘাতের ব্যাপারটা থেকেই বুঝতে পারি। মানে দল হিসেবে বিএনপির একটা শক্ত স্টেট পলিসি ছিল। হ্যাঁ, দেশের ভিতরে দুর্নীতি, অনিয়ম এসবও ছিল, জানি না এখনকার বিএনপির নেতারা এই জায়গাটা ধরে রাখতে পারবে কিনা। চীন ভারতের সাথে সম্পর্কের ব্যালেন্স করে তিস্তা প্রকল্পের বাস্তবায়ন, নেপাল ভুটানে পণ্য পৌঁছানোর জন্য ভারতের ট্রানজিট নেওয়া, নেপাল থেকে বিদ্যুৎ আনার জন্য ভারতের ভূমি ব্যবহার করা ইত্যাদি তারা করতে পারবে কিনা। অনেকেই মনে করেন এসব প্রকল্পের জন্য বিএনপি কোনো বিকল্প নাই, আবার কেউ কেউ মনে করেন বিএনপি এখন আর এসব করতে পারবে না।
কারণ বিএনপির নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা এবং কেন্দ্রীয় নেতাদের মধ্যে ওই পরিমাণ বন্ডিং এর জায়গা সম্ভবত নাই, যে কারণে স্পর্শকাতর প্রকল্পের বাস্তবায়নে নিজেদের মধ্যে ঐক্যের জায়গায় একটা ঘাটতি থাকতে পারে। এখানে একটা উদাহরণ খেয়াল করেন, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝবেন। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে কিন্তু সিঙ্গাপুর থেকে আসিফ চৌধুরীকে নিয়ে এসেছে। নানান প্রতিকূলতার মধ্যে উনি বেশ ভালো কাজ করেছেন। বিনিয়োগ নিয়ে সাম্প্রতিক কিছু পরিসংখ্যান দেখলে সেটা বুঝতে পারবেন। এরকম ভাবে নির্বাচিত সরকার আসার পর দেশের সকল সেক্টরের অগ্রগতির জন্য অনেক অনেক বিশেষজ্ঞ মানুষের দরকার পড়বে। কারণ রাজনীতিবিদ আর দক্ষ পলিসি মেকার কিন্তু এক না। রাজনীতিবিদদের ঘোষণা করা সিদ্ধান্তগুলো সাজিয়ে দেন বিশেষজ্ঞ পলিসি মেকাররা। রাজনীতিবিদরা জনগণের পালস বুঝে, কিন্তু এক্সপার্টসরা গবেষণার মধ্য দিয়ে সুন্দর সুন্দর পলিসি বানায়। দেশের অগ্রগতির জন্য সৎ রাজনীতিবিদের পাশাপাশি দক্ষ কিছু লোকও লাগে। এই দক্ষ লোকদের ঠিকঠাক জায়গায় বসানোর জন্য কখনো কখনো রাজনৈতিক দলকে নিজের দলীয় লোকজনের স্বার্থ ত্যাগ করতে হয়। যেখানে দলীয়ভাবে পরিচিত একজনকে বসানো যায়, তো সেইটা না করে বাইরে থেকে দক্ষ লোক এনে বসাতে হয়, দলের বাইরে থেকে লোক এনে বসাতে হয়। এখন দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা এই স্যাক্রিফাইসটুকু করবেন কিনা? তারেক রহমান সবাইকে নিয়ে সরকার গঠনের ব্যাপারে কথা বলেছেন একাধিকবার। এখন দেখা যাক সেটা হয় কিনা। তবে এমনটা না করতে পারলে কিন্তু আবার ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে না। তবে এখানে আরেকটা ব্যাপার আছে। একটু আগে যে বললাম যে তৃণমূলের বিএনপি নেতারা বেপরোয়া হয়ে উঠতে পারে, এইসব বিষয় আসলে কতটা প্রকটভাবে হবে তা নির্ভর করতেছে গণভোটের ফলাফলের উপর। গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে তো আগেই বলেছি যে রাজনৈতিক দল ইচ্ছামতো তেমন কিছু করতে পারবে না, সংবিধান পরিবর্তন করে নিজেদের মতো করে বানাতে পারবে না, ইচ্ছামতো আইন বানাতে গেলেও বাধার মুখে পড়তে হবে। তাই বিএনপি ক্ষমতায় আসলে যেসব খারাপ দিকের আশঙ্কা আমরা করতেছি সেইটার প্রকটতা কিছুটা কম হবে গণভোটে হ্যাঁ জয়ী হলে। কিন্তু সমস্যা হচ্ছে প্রান্তিক পর্যায়ের নেতারা এই গণভোটের বিষয়টা মানবেন কিনা। কারণ চাঁদাবাজি, দখলদারি তো এসব তো আর আইন দিয়ে আটকানো যায় না। মানুষ এইসব করে গায়ের জোরে, শক্তির জোরে, এবং ক্ষমতাসীন দলের নেতারা যা ইচ্ছা তাই করতে পারে, এইটা আমজনতার মগজের মধ্যে গেঁথে গেছে। তাই নেতাদের উচ্ছৃঙ্খল আচরণে জনগণ হয়তো বাধা দেবে না। তাই সেইখানে গণভোট কতটা কাজে লাগবে এটা প্রশ্নের বিষয়। তারপরেও বলা যায় যে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে কিছুটা নিয়ন্ত্রণ হয়তো প্রতিষ্ঠিত হতে পারে। আবার আগে যে বলেছিলাম যে উচ্চকক্ষ আইন বানানোর ক্ষেত্রে একটা বাধা প্রদান করবে, একটু বেগ পেতে হবে, সেই জায়গা থেকে বলা যায় যে বিএনপি যদি 200+ আসন পেয়ে নির্বাচনে জয়লাভ করে, তবে বিএনপির পক্ষ থেকে কিন্তু উচ্চকক্ষে থাকবে প্রায় 50 জনের কাছাকাছি মানুষ, যার ফলে আইন বানাতেও বিএনপির খুব একটা সমস্যা হবে না। শুধু আটকে যাবে সংবিধান পরিবর্তন করতে গিয়ে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে গিয়ে। কারণ ওইটা বাতিল করতে গেলে আবার গণভোট লাগবে। তাহলে মোটা দাগে বিএনপি ব্যাপক ব্যবধানে ক্ষমতায় গেলে কি কি হবে? এক, কেন্দ্রীয় নেতারা ভালো ভালো কিছু আইন আনার চেষ্টা করবে, ভালো কিছু উদ্যোগ নেবে, বৈদেশিক সম্পর্কের বেলায় কিছু চেঞ্জ আসবে। শহর অঞ্চলে এবং সচেতন মানুষ যেসব এলাকায় বসবাস করে সেখানকার এমপিরা পরবর্তী নির্বাচনে ভোটের আশায় ভালো ভালো কাজ করার চেষ্টা করবে। দ্বিতীয়ত, তৃণমূলের নেতাকর্মীরা ক্ষমতা হাতে পেয়ে বেপরোয়া হয়ে উঠতে পারে। ক্ষমতা বলে তারা স্থানীয় পর্যায়ে পুরনো শাসন কায়েম করতে পারে, যেই ব্যাপারটা অনেকটাই কমে আসবে যদি গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হয় এবং সেই জনরায় বিএনপি মেনে নেয়। তার মানে মূল ফ্যাক্টর কি? গণভোট। আমি চাই বিএনপি ক্ষমতায় গিয়ে মানুষের এসব সকল নেতিবাচক ধারণাকে চেঞ্জ করে দিক, বিএনপি স্মার্ট পলিটিক্স করুক, পুরো দলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ এবং চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা করুক। এইটা অনেক কিছু নির্ধারণ করে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, জামাত যদি ক্ষমতায় যেতে পারে তাহলে কি কি হবে? জামাতকে নিয়ে মানুষের দুইটা প্রশ্ন। এক, জামাত শরিয়া আইন বাস্তবায়ন করবে কিনা। দুই, জামাত কিভাবে দেশ চালাবে তার কোনো পলিসি আছে কিনা। তো চলুন ধীরে ধীরে দুইটা ব্যাপার নিয়ে আলোচনা করি। দেখেন, আপাত দৃষ্টিতে 200+ আসন পাওয়া 10 দলীয় জোট বা জামাতের জন্য কিছুটা কঠিন। তবে দিন যত যাচ্ছে পরিস্থিতি কিন্তু আরো ঘোলা হতে শুরু করেছে। যেহেতু দীর্ঘদিন মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই, তাই এবার সে কাকে ভোট দেবে সেটা আসলে 100% নিশ্চিত হয়ে বলা মুশকিল। যদি ধরে নেই যে জামাত ক্ষমতায় যাওয়ার মতো ভোট পাবে, তবে এইটা হবে বিএনপির জন্য চরম শিক্ষা এবং দেশের মানুষের পুরনো রাজনীতির প্রতি সরাসরি লাল কার্ড দেখানোর সিম্বল। এর দ্বারা প্রমাণ হবে যে আওয়ামী আমলে নির্যাতিত বিএনপি যেই পরিমাণ সিম্পেথি পেয়েছিল সেটা 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে নিয়ন্ত্রণহীন আচরণের কারণে হারিয়ে ফেলেছে। আর সেইটার একটা প্রতিবাদ হবে বিএনপির বিপক্ষের ভোটগুলো। কিন্তু এর মানে কিন্তু এই হবে না যে মানুষ বিএনপিকে একদম মন থেকে সরিয়ে দেবে। যদি পরবর্তী 5 বছরে বিএনপি নেতাকর্মীরা তাদের ইমেজ উদ্ধার করতে পারে, যদি এটা স্বীকার করে নেয় যে তাদের আগের রাজনীতির ধরনটা ভুল ছিল, তবে তারা আবারও ক্ষমতা যাওয়ার অবস্থায় ফিরে আসতে পারে পরবর্তী নির্বাচনে। প্রশ্ন হচ্ছে, জামাত জোট 200+ আসন পাইলে আসলে কি হবে? প্রথমত, জামাত এমন একটা রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতায় গিয়ে ব্যাপক জনসমর্থন তৈরি করে সেই জনগণকে সাথে নিয়ে দেশে শরিয়া আইন কায়েম করতে চায়। এখন দেশের একটা ভালো সংখ্যক মানুষ কিন্তু একদম শরিয়া আইনের বিপক্ষে।
পক্ষে। এবং জামাতের ক্ষমতায় আসার প্রসঙ্গ আসলেই অনেকেই বলে ফেলেন যে জামাত তো ক্ষমতায় এসেই শরিয়া আইন জারি করে দেবে, মানুষের বাক স্বাধীনতা থাকবে না, নারীরা বাইরে কাজ করতে পারবে না, নামাজ বাধ্যতামূলক করে দেবে ইত্যাদি, ফলে জামাতকে ক্ষমতায় আনা যাবে না। দেখেন, এই জায়গায় একটা ভুল বুঝাবুঝি আছে। জামাত শরিয়া আইন চায় এইটা সত্য, তবে সেটার প্রক্রিয়াটা কি এমন যে কোনো রকম ক্ষমতায় গিয়ে তা বাস্তবায়ন করে ফেলবে, আর এইটা কি সম্ভব? ব্যাপারটা ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। শরিয়া আইন কিন্তু আর 10টা নর্মাল আইনের মতো না যে হুট করে বানায় ফেললাম। এইটা হচ্ছে পুরো রাষ্ট্র কিভাবে চলবে সেটার একটা সংস্কার আইন, মানে সংবিধান পরিবর্তন বা নতুন করে সংবিধান লিখন সংক্রান্ত বিষয় এটা। আর ইতিমধ্যে জেনে গেছেন যে সংবিধান পরিবর্তন বেশ জটিল প্রক্রিয়া। জামাত জোট যেহেতু কট্টরভাবে গণভোটের পক্ষে, তাই যদি জামাত জোট নির্বাচিত হয় তাহলে নিশ্চিতভাবে গণভোটেও হ্যাঁ ভোট নির্বাচিত হবে। আর হ্যাঁ ভোট জয়ী হলে তো সংসদে উচ্চকক্ষ আসবে, সংবিধানে অনেক অনেক নতুন জিনিস ঢুকবে, সংবিধান পরিবর্তনটা কঠিন হয়ে যাবে। আর সংবিধান পরিবর্তন যদি কঠিন হয় তবে শরিয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় সংবিধানে প্রবেশ করাতে পারবেও না জামাত। তার চেয়ে বড় কথা কি জানেন, শরিয়া আইন হচ্ছে এক্সিস্টিং রাষ্ট্র কাঠামোর চাইতে একদম আলাদা একটা কাঠামো। কিছু মানুষ এইটা চায়, ঠিক আছে, কিন্তু একটা রাষ্ট্রে যদি একটা দল এইটা বাস্তবায়ন করতে চায় তবে জনগণের একটা অ্যাবসোলিউট সমর্থন লাগবে। আপনার কি মনে হয় সেই অ্যাবসোলিউট সমর্থন জামাত এবার পাবে? পাবে না। বিএনপি যদি নির্বাচনের সর্বোচ্চ খারাপও করে তবেও তারা দেখবেন যে 100 থেকে 120 আসন পেয়ে যাবে, ভোট পাবে কমপক্ষে 35%। এই বিপুল পরিমাণ মানুষকে অগ্রাহ্য করে জামাত যদি নতুন কিছু চাপায় দিতে চায় তবে জামাতের পতন হবে পরবর্তী 1 বছরের মধ্যেই। আবার এবারের নির্বাচনে জামাত জোটবদ্ধ হয়েছে মধ্যপন্থী এনসিপি এবং এবি পার্টির সাথে। জোটবদ্ধ হওয়ার সময় কিভাবে সরকার গঠিত হবে, কোন প্রক্রিয়ায় কাজ করা হবে, এসব নিয়েও নিশ্চয়ই আলোচনা হয়েছে। নিশ্চয়ই তখন তারা শরিয়া আইন নিয়ে কথা বলে নাই। আবার নির্বাচনের প্রচারণাতেও তারা এইটা বলতেছে না যে তারা জয়ী হলে শরিয়া আইন বাস্তবায়ন করবে। তাই সামনের নির্বাচনের পরে দেশে শরিয়া আইন নিয়ে আসা জামাতের টার্গেট না। জামাত চেষ্টা করবে তাদের ভালো কাজের মাধ্যমে জনগণের মধ্যে একটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করার। চূড়ান্ত জনপ্রিয়তা অর্জন করে সারা দেশের মানুষকে যদি শরিয়া আইনের প্রতি ঐক্যবদ্ধ করতে পারে তবেই জামাত পরবর্তীতে কোনো এক সময় শরিয়া আইন বাস্তবায়নের জন্য কাজ করবে। সেটা বহু দূরের পথ। জামাতের মতো একটা দল জোর করে কিছু একটা বাংলাদেশের মানুষের উপর চাপায় দেবে সেরকম পরিবেশ বাংলাদেশে এখনো তৈরি হয় নাই। এরপর আবার অনেকে ভাবতেছেন যে জামাত ক্ষমতায় এসে হিজাব বাধ্যতামূলক করবে, নারীদের কাজের ক্ষেত্র কমাবে, পর্দার বিধান নিয়ে আসবে। সত্যি কথা বলতে কোনো জামাত নেতার মনে এসব চিন্তা থাকলেও তার কতটা বাস্তবায়ন তারা করতে পারবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। কেন? প্রথমত, হ্যাঁ ভোট জয়ী হলে আইনসভায় 2টা কক্ষ থাকবে, আর উচ্চ কক্ষ হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। ফলে ভোটের অনুপাতে উচ্চ কক্ষে সব দলেরই অবস্থান থাকবে, এককভাবে কেউই সেখানে প্রভাবশালী থাকবে না। আর দেশে কোনো আইন পাশ করাতে হলে তা উচ্চ কক্ষেও পাঠাতে হবে পর্যালোচনার জন্য। সংসদে সেটা পাশ হলেও একবার সেখানে তারা বিরোধিতার মুখে পড়বে, আবার উচ্চ কক্ষে গিয়ে সেটা আরো বেশি তুপের মুখে পড়বে, যা সারা দেশে আলোচনার জন্ম দেবে। ফলে খুব সহজেই এমন কিছু আইন বানানো যা আমাদের জন্য আসলে কঠিন হবে। আবার আমাদের সংবিধানে আইন বানানো সংক্রান্ত ধারায় বলা আছে এমন কোনো আইন সংসদ থেকে পাশ করানো যাবে না যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। সুতরাং পর্দা কিংবা নারী অধিকার সংক্রান্ত ইত্যাদি আইন আমাদের সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত ধারাগুলোর সাথে সাংঘর্ষিক হবে। ফলে ওই রকম আইন বানাতেও পারবে না জামাত। তবে সমাজে একটা মোরাল পুলিশিং বাড়তে পারে। তার মানে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে বিএনপি হোক বা জামাত হোক কেউই তাদের ইচ্ছা মতো দেশ চালানোর লাইসেন্স পাবে না। রাষ্ট্রের মূল কাঠামোগত জায়গায় কেউই চেঞ্জ আনতে পারবে না। তারপরেও জামাত ক্ষমতায় গেলে কিছু এক্সট্রা জিনিস ঘটতে পারে। সেগুলো হচ্ছে, প্রথমত, জামাতের একদম প্রান্তিক পর্যায়ে কর্মী বাহিনী নাই। ফলে আগের সময়ে আমরা নির্বাচনী দলের তৃণমূলের কর্মীদের যে একটা দাপট দেখেছিলাম সেইটা এখানে নাও থাকতে পারে। আবার এই জিনিসটা কিন্তু প্রশাসন এবং দেশের উপরে জামাতের যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। দ্বিতীয়ত, দল হিসেবে জামাত শৃঙ্খলিত এবং চেইন অফ কমান্ড আছে তাদের। এইটার ফলে ক্ষমতাসীনদের মধ্যে যে দলাদলি থাকে, টেন্ডার নিয়ে ঝামেলা থাকে, গ্রুপিংয়ের ফলে কাজ পিছিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, এইগুলো কমে যাওয়ার সম্ভাবনা আছে। শাসন কাজের প্রয়োজনে দলের বাইরের লোকদেরকেও নানান কাজে যুক্ত করার ঘটনা জামাত ঘটাতে পারে। কারণ দিন শেষে জামাতের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে চূড়ান্ত জনপ্রিয়তা অর্জন করে তাদের আসল লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাওয়া। আবার অনেকেই বলতেছেন যে জামাত ক্ষমতায় আসলে বিএনপি এইটা মানবে না, তারা মাঠে আন্দোলন করতে নামতে পারে এবং সেই আন্দোলনে যোগ দিবে আওয়ামী লীগের মানুষজন। ফলে দেশে একটা অস্থির ভাব তৈরি হতে পারে, যেটা আসলে কিভাবে সামাল দিবে জামাত সেটাও দেখার বিষয়। আর অন্যদিকে জামাত ক্ষমতায় আসার ফলে তাদের সমর্থকদের কেউ কেউ দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি নিয়েও আপত্তি তুলতে পারে, যেটাও একটা বড় ধরনের কেওয়াস সৃষ্টি করবে, যা সামাল দেওয়া জামাতের জন্য
চ্যালেঞ্জ হবে। তো অনেকেরই প্রশ্ন হচ্ছে, জামাতের তো আসলে দেশ চালানোর মতো পলিসি নাই, সেরকম লোকজন নাই, এইটা কি সত্য? হ্যাঁ, এইটা কিছুটা সত্য। জামাত অর্থনৈতিক পরিকল্পনা কিভাবে সাজাবে, ডিফেন্স পলিসিতে কি থাকবে, বৈদেশিক বাণিজ্যকে কোন দিকে নির্ভর করাবে বা বৈদেশিক সম্পর্কের ব্যাপারগুলো কেমন হবে, এই ব্যাপারগুলো জামাত ইসলাম এখনো ক্লিয়ার করে নাই। তবে দেশ চালানোর জন্য লোক নাই, এইটা আমি মানতে নারাজ। দেশ চালাবে প্রশাসন। প্রশাসন কিভাবে চলবে তার একটা সিস্টেম অলরেডি আছে, সেটা অকার্যকর হয়ে আছে দুর্নীতির কারণে। যদি রাজনীতিবিদ সৎ হয় তবে প্রশাসনে গতি আসে এবং তারাই অটোমেটিক্যালি দেশ রান করে। আবার ধরেন ব্যাংকিং সাইড, বিনিয়োগ এবং বাণিজ্যিক বিভিন্ন সাইডে দেশে বিদেশে বহু দক্ষ মানুষজন আছে। একটা রাজনৈতিক দলের যদি সদিচ্ছা থাকে তবে এসব মানুষকে একত্রিত করে অল্প দিনের মধ্যেই রাষ্ট্রের কার্যকর পলিসি সাজিয়ে ফেলা সম্ভব। সো বাংলাদেশে তো আর এমন না যে দেশটা মাত্র গঠন হলো, এখানে একদম কিছুই নাই। দেশটা ইতোমধ্যেই রান হচ্ছে, জাস্ট এই জায়গায় নতুন গতি আনা লাগবে, কিছু দিক পরিবর্তন করা লাগবে। সেটা করে ফেলার জন্য আলাদা পলিসি থাকা বা আলাদা করে নিজস্ব মানুষ থাকাটা বাধ্যতামূলক না। আবার আমরা সম্প্রতি দেখলাম যে মার্কিন এক কূটনীতিক জামাতকে নিয়ে টুইট করেছে। আবার জামাতের সাথে সম্পর্ক আছে তুরস্কের। আর এইদিকে চীন এমন একটা দেশ যাদের সাথে বাণিজ্য ঠিক রাখলে সে যে কোনো সরকারের সাথেই সম্পর্ক রাখতে চায়। সো জামাত ক্ষমতায় আসলে এই জায়গাতেও তেমন কোনো ইস্যু হবে না। আবার ভারত যতই জামাত বিরোধী হোক, জামাত সরকার গঠন করে ফেললে প্রতিবেশী দেশ হিসেবে সরকারের সাথে একটা সম্পর্ক তার বজায় রাখতেই হবে, কারণ দুই দেশই দুই দেশের উপর নির্ভরশীল। তখন পরিস্থিতি নতুন নতুন পলিসি হাজির করবে। সো এইটা আমার কাছে মেজর কোনো ইস্যু না। আবার অনেক দল কিন্তু এমন যারা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে তাদের পূর্ণ পরিকল্পনাটা প্রকাশ করে না। এখন জামাত সেই পথে কিনা সেটাও তো হতে পারে। যাই হোক, আশা করি দুই দল ক্ষমতায় আসলে কি কি হতে পারে এবং কি কি ঘটতে পারে সেটা নিয়ে একটা সাধারণ আইডিয়া আপনাদেরকে দিতে পেরেছি। এখন চলেন একদম অল্প কথায় আরেকটা বিষয় দেখি যে দুই জোট তাদের নির্বাচনী প্রচারণায় কি কি বিষয়কে প্রাধান্য দিচ্ছে এবং সেটা কতটা কার্যকরী। প্রথমত বিএনপি তাদের নির্বাচনী প্রচারণায় প্রধানত জোর দিচ্ছে ফ্যামিলি কার্ডের উপর। তাদের প্রচারণার সকল মাধ্যমে তারা এইটা বলতেছে যে বিএনপিকে ভোট দেওয়ার বিনিময়ে পরিবারগুলো একটা করে কার্ড পাবে, যেই কার্ডের মাধ্যমে মাসে 2 থেকে 2,500 টাকা প্রণোদনা পাবে তারা। আমার আগের ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে বাংলাদেশের মানুষ ইনস্ট্যান্ট সুবিধা চায়, আর এই ফ্যামিলি কার্ড একটা ইনস্ট্যান্ট সুবিধা, যেই কারণে এইটা বেশ জনপ্রিয়তাও পেয়েছে। কিন্তু ঝামেলা হচ্ছে এই ফ্যামিলি কার্ডটা কোন ধরনের পরিবার পাবে সেটা ক্লিয়ার করা হচ্ছে না। তার চেয়ে বড় কথা হচ্ছে এই ফ্যামিলি কার্ড যেরকম সুবিধা পরিবারগুলোকে দেবে, সেম সুবিধা অন্য ফর্মে আগে থেকে দেশে চালু আছে, যেমন ভিজিটি কার্ড, স্বল্প মূল্য চালের কার্ড ইত্যাদি। আবার কৃষকদের জন্য কিন্তু ভর্তুকির বিষয়টা আগে থেকে চালু আছে। আর এই প্রত্যেকটা প্রকল্প বেশ দুর্নীতিগ্রস্ত ছিল। চালের কার্ড করে দিতে স্থানীয় নেতারা টাকা নিত, মানুষকে কার্ড না দিয়ে সব কার্ড নিজের কাছে রেখে সকল সুবিধা নিজেই নিত, এমন ঘটনাও আছে। এখন ফ্যামিলি কার্ড কেন এসবের চেয়ে আলাদা, কেন ফ্যামিলি কার্ডে কোনো রকম দুর্নীতি হবে না সেটা কিন্তু ক্লিয়ার করা হচ্ছে না। আবার প্রতিশ্রুতি প্রদান এবং তা বাস্তবায়নের মধ্যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ ব্যর্থতা আছে। সেখান থেকে এই ফ্যামিলি কার্ডও আসলে স্পেশাল কিছু হয়ে উঠতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু অনেকের মধ্যে সন্দেহ আছে। দ্বিতীয়ত, বিএনপি ডিজিটাল এডুকেশনের ব্যাপারে কথা বলেছে, যেটা অবশ্যই একটা ভালো দিক। তবে আওয়ামী আমলেও কিন্তু সরকারি স্কুলগুলোতে প্রচুর প্রযুক্তি সরবরাহ করা হয়েছিল, কিন্তু শিক্ষকের মান ভালো না থাকায় স্কুলের শিক্ষার্থী ছিল না, ফলে সেই সব প্রযুক্তি আসলে কাজে লাগে নাই। এই জায়গায় বিএনপি একটা চমৎকার সুন্দর পরিকল্পনা উপস্থাপন করতে পারতো, কিন্তু সেইটা আমাদের সামনে এখনো দৃশ্যমান হয় নাই। আর ওইদিকে জামাত তার প্রচারণায় ব্যবহার করতেছে কর্মসংস্থান বৃদ্ধির ইস্যুটা, নারীর কর্মসংস্থান করার ইস্যু, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করার বিষয়গুলো। সত্যি কথা বলতে এগুলো সবই কথার কথা, এগুলো কোনো রাজনৈতিক দল তার নির্বাচনের আগে বলবেই, কিন্তু জামাতের স্পেশাল কোনো দিক, স্পেশাল কোনো পলিসি এখনো আসলে চোখে পড়ে নাই। কিন্তু এসবের পরেও কিন্তু জামাতকে নিয়ে আলোচনা হচ্ছে। এর কারণ বিএনপি গত 1.5 বছরে ভালো ইমেজের তেমন কিছু করতে পারে নাই। আগে যখন ক্ষমতায় ছিল তখনও তাদের নামের সাথে দুর্নীতি ছিল। এসবের ফলে কেউ কেউ বিএনপিকে বয়কটের কথা বলেন, আর বিএনপিকে বয়কট করা মানেই সেকেন্ড অপশন জামাত। আবার জামাতের মধ্যে সাম্প্রতিক সময়ে একটা ভারত বিরোধী ইমেজ বিল্ড হয়েছে, যেটার জন্য বহু মানুষ জামাতকে সাপোর্ট করতে চান। অন্যদিকে জামাতের নামে দুর্নীতি এবং চাঁদাবাজির রেকর্ড তুলনামূলক কম, এসবও জামাতকে আলোচনায় রেখেছে। তবে দেখেন শেষ দিকে একটা কথা বলি যে দলের উপর নিয়ন্ত্রণ দেশ চালানোর জন্য জরুরি, এইটা যেমন সত্য, আবার অন্যদিকে দেশ চালানো আর দল চালানো এক কথা না, এটাও সত্য। এখন দেখা যাক সামনে কি হয়। আমাদের প্রধান প্রত্যাশা নির্বাচনটা সুষ্ঠু হওয়া। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে, কারণ দেশটা আসলে জনগণের।